ভেনেজুয়েলায় গত সপ্তাহের জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১০,৫৭১ জন। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ। উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও জীবিত মানুষ খুঁজে পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হচ্ছে। এদিকে নাসার স্যাটেলাইট বিশ্লেষণ বলছে প্রায় ৫৮,৮৭০টি ভবন পুরোপুরি ধ্বংস হয়েছে। আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার। গত সপ্তাহের জোড়া ভূমিকম্পের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে এই শহর। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনো নিখোঁজ হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে ৫৮,৮৭০টি ভবন ধ্বংস হয়ে গেছে। খোলা আকাশের নিচে তাঁবুতে ঠাঁই হয়েছে ভেনেজুয়েলার বহু পরিবারের। রাজধানী কারাকাসের ফ্রান্সিসকো মিরান্ডা পার্কে গড়ে তোলা হয়েছে অস্থায়ী আশ্রয় শিবির। সেখানে স্বেচ্ছাসেবী ও সরকারি সংস্থাগুলো দুর্গত মানুষের মাঝে খাবার, বিশুদ্ধ পানি, কাপড়, চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করছে। প্রতিদিনই নতুন নতুন পরিবার আশ্রয় কেন্দ্রে আসছে। আমি এখানে আশ্রয় নিতে এসেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বেঁচে থাকা এবং আবার নতুন করে শুরু করা। খাবার, কাপড়, চিকিৎসা সেবা সবই পাচ্ছি, কিন্তু এভাবে কতদিন? জানি না কবে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো। আমাদের ভবনটি এখনো বসবাসের উপযোগী কিনা তা কেউ জানায়নি। ভবনটি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে হয়তো সময় লাগবে অনেক। তাই আপাতত আশ্রয় কেন্দ্রেই অপেক্ষা করছি। আশ্রয় শিবিরে আসা প্রতিটি পরিবারের তথ্য নিবন্ধন করে তাদের প্রয়োজন অনুযায়ী তাঁবু বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে সীমিত সম্পদ নিয়ে বাড়তে থাকা চাহিদা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবীদের। প্রতিটি পরিবারের প্রয়োজন অনুযায়ী তাঁবু ও সহায়তা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু প্রতিদিনই নতুন মানুষ আসছেন, তাই কাজটা খুবই চ্যালেঞ্জিং। এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুইরা সহ বিভিন্ন এলাকায় এখনো চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের খুঁজছে দেশি বিদেশি উদ্ধারকারী দল। তবে উদ্ধার অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ায় জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা দিন দিন কমে আসছে। জাতিসংঘ বলছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয়ের সংকট আরও তীব্র হচ্ছে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থার কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বাড়ছে। চৈতি সরোয়ার, ৭১। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ খারিজ করে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার দেয়া এক রায়ে ট্রাম্পের আদেশকে অবৈধ ঘোষণা করেন। ফলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব নিয়ে দীর্ঘদিনের সাংবিধানিক অধিকার বহাল থাকল। রায়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছেন, যুক্তরাষ্ট্রের মাটিতে জন্ম নেওয়া যে কোনো ব্যক্তি নাগরিকত্ব লাভ করবে, তার বাবা মায়ের অভিবাসন অবস্থান যাই হোক না কেন। অর্থাৎ শিশুটির বাবা মা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও জন্মসূত্রে সেই শিশু মার্কিন নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে। ট্রাম্প দীর্ঘদিন ধরে মার্কিন নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার প্রবণতার সমালোচনা করে আসছিলেন। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত তার জন্য একটি বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। যুক্তরাজ্য প্রতিরক্ষা খাতে বছরে প্রায় ৮০ বিলিয়ন পাউন্ড ব্যয় করবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনার অধীনে সরকার প্রতিরক্ষা খাতে অর্থায়ন আরও ১৫ বিলিয়ন পাউন্ড বাড়িয়ে একটি নতুন রেকর্ড স্থাপন করছে বলে জানান তিনি। স্টারমার বলেন, পূর্ববর্তী সরকার প্রতিরক্ষা খাতে বছরে ৫৪ বিলিয়ন পাউন্ড ব্যয় করত, যা ২০২৯ সালের মধ্যে বছরে প্রায় ৮০ বিলিয়ন পাউন্ডে উন্নীত করা হচ্ছে। গত বছরে নেটো শীর্ষ সম্মেলনে বৃহত্তর নিরাপত্তা খাতে জিডিপির ৫% ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টারমার, যার মধ্যে জ্বালানি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো অন্তর্ভুক্ত।
যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম আগামী 10 বছরের জন্য একটি উন্নয়ন পরিকল্পনার ঘোষণা করেছেন। এই পরিকল্পনার আবাসন, গণপরিবহন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির প্রধান হিসেবে তিনি এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। ব্রিটেনের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যাম দেশের রাজনীতিতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী 10 বছরের একটি দীর্ঘমেয়াদী রূপরেখা তুলে ধরেছেন তিনি, যার লক্ষ্য প্রতিটি অঞ্চলে জীবনমান উন্নয়ন নিশ্চিত করা। আমি সবকিছু ভিন্নভাবে করতে যাচ্ছি। যে গতানুগতিক ধারার কারণে আমরা এই অবস্থায় এসেছি, আমি সেই ধারা থেকে বের হতে চাই। ব্রিটেনের আমূল পরিবর্তন প্রয়োজন, আমি সেটা নিয়েই আসব। তার প্রস্তাবে ম্যানচেস্টারের আঞ্চলিক অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ রয়েছে। ম্যানচেস্টারের পিপলস হিস্ট্রি মিউজিয়ামে দেওয়া এক ভাষণে বার্নহ্যাম তার ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন। প্রত্যাশা অনুযায়ী আগামী 20 জুলাই তিনি ব্রিটেনের গত এক দশকের মধ্যে 7ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। যেখানে প্রয়োজন হবে সেখানে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে শহরগুলোর জন্য একটি টেকসই লক্ষ্য নির্ধারণ করা হবে, যেমনটা আমরা স্টকপোর্টে করেছিলাম। এর মাধ্যমেই পরিবর্তনের প্রক্রিয়াকে গতিশীল করা হবে। বার্নহ্যাম জানান, বর্তমান সরকারের আর্থিক নীতি বা নিয়মকানুন মেনে চলার পাশাপাশি তিনি আরও টেকসই আবাসন নির্মাণ, পানি ও অন্যান্য পরিষেবা খাতের ওপর স্থানীয় সরকারের নিয়ন্ত্রণ বাড়াবেন। আরও কাজ করবেন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সংকট মোকাবেলায়। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের 10 বছর মেয়াদী কর্মসূচি রয়েছে। আমরা মানুষের কাছে গিয়ে শুনেছি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সামঞ্জস্য রাখতে তাদের এখন কিছুটা বাড়তি সহায়তা প্রয়োজন। আমরা সাধ্যমতো চেষ্টা করব পরিস্থিতি উন্নয়নের। এদিকে লন্ডনের বাইরে ম্যানচেস্টারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি শাখা খোলার পরিকল্পনা রয়েছে, যেখানে আঞ্চলিক মেয়র ও স্থানীয় সরকারের মাধ্যমে ক্ষমতা পরিচালনা করা হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন হবে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা, পর্যাপ্ত অর্থায়ন এবং কার্যকর সমন্বয়। নাহিদা রিন্থি, 71। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে হরমুজ প্রণালী বিষয়ে কোনো আপোষ করবে না ইরান। সেই কাতারের রাজধানী দোহায় গেছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধি দল। তবে সেখানে ইরানি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বৈঠকে বসছেন না তারা। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, মার্কিন প্রতিনিধিরা মূলত মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ইরান চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের অনুরোধে দোহায় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই দাবি অস্বীকার করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তেহরানের কোনো স্তরেই বৈঠকের পরিকল্পনা নেই। তাদের দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে আলোচনা করাই লক্ষ্য তাদের। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী বিষয়ে কোনো আপোষ করবে না ইরান। স্থানীয় সময় মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির পরও এই জলপথে তেহরান তার পূর্ণ নিয়ন্ত্রণ রাখবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। গালিবাফ আরও জানান, চুক্তি অনুযায়ী আগামী 60 দিন এই জলপথে সব কার্যক্রম অব্যাহত থাকবে। আলোচনা বা সমঝোতাও এক ধরনের লড়াই। আমেরিকার সাথে আলোচনায় আমরা আসলে কোনো বন্ধুর মুখোমুখি হই না, বরং প্রতিশ্রুতি ভঙ্গকারী এমন এক শত্রুর মুখোমুখি হই যারা সুযোগ পেলেই আমাদের উপর আঘাত হানবে। যারা যুদ্ধের জন্য প্রস্তুত, শুধু তারাই এসব আলোচনা করতে পারে। মার্কিন প্রশাসনের ভেতরেই বিভাজন আছে। রুবিও যান একদিকে, ভ্যান্স অন্য পথে। গত বৃহস্পতিবার রুবিও যখন বাহরাইন সফর করেন, তখন তার প্রতিটি পদক্ষেপে ছিল আমাদের সমঝোতা স্মারকের পরিপন্থী। তিনি ইচ্ছা করেই হরমুজ প্রণালী ইস্যুতে উপসাগরীয় দেশগুলোকে
আমাদের বিরুদ্ধে উস্কে দিয়েছেন। সমঝোতা স্মারকের ক্ষেত্রে আমরা প্রতিকূলতার সম্মুখীন হয়েছি, তবে আমরা আমাদের অবস্থানে অটল। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওয়াশিংটন চুক্তির আওতায় এবং আব্রাহাম অ্যাকর্ডস কার্যকর করে জায়নবাদী সরকারের সাথে লেবাননের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু আমাদের সমঝোতা স্মারকে স্পষ্টভাবে লেবাননের স্বাধীনতা রক্ষার বিষয়টি ছিল। আমরা যুদ্ধ করতে প্রস্তুত এবং আমরা যুদ্ধ করবই, তবে আলোচনার মাধ্যমে যদি এই সমঝোতা স্মারকটি এগিয়ে নেওয়া সম্ভব হয় তবে আমরা সেই পথেই হাঁটব। লেবাননের সার্বভৌমত্ব যেমন আমাদের জন্য একটি রেড লাইন, তেমনি যুক্তরাষ্ট্র যদি সীমা অতিক্রম করে তবে হরমুজ প্রণালীর ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ হবে আপোষহীন বিষয়। আগামী 60 দিন আমরা হরমুজে পরিষেবা চালিয়ে যাব। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আইআরজিসির 2 সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও 2 জন। মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কেরমানশাহের পাভে অঞ্চলে এই হামলার ঘটনা ঘটে। আইআরজিসির বিবৃতির মতে, অজ্ঞাত সন্ত্রাসীরা বাড়ির প্রবেশপথে এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের এই ঘটনা ঘটে। দায়ীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানায় আইআরজিসি। এদিকে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও ইরান এ ধরনের গুপ্ত হামলার জন্য কুর্দি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে থাকে। ইরান ও ইরাক সীমান্তবর্তী অঞ্চলে বাস করে কুর্দিরা। তারা ওই অঞ্চলে মূলত আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়। এজন্য তাদের বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে ইরান। দেশটি অভিযোগ করে থাকে কুর্দিদের সহায়তা দেয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পশ্চিম তীরে দিন দিন বাড়ছে ইসরায়েলি আগ্রাসন। হামলা পাল্টা হামলার মধ্যে এবার 100টি কৌশলগত স্থান দখলের পরিকল্পনা করছে ইসরায়েলি বসতি স্থাপনকারী সংগঠনগুলো, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন রয়েছে। আর এই স্থানগুলো ইসরায়েল দখল করলে বদলে যাবে পশ্চিম তীরের মানচিত্র। বিস্তারিত শারমিন স্বপ্নার প্রতিবেদনে। প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরের বিভিন্ন শহর ও জনপদে অভিযান চালিয়ে আসছে। এসব অভিযানে গ্রেপ্তার, ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ এবং বাড়ি তল্লাশির ঘটনা ঘটছে। কিন্তু এবার তাদের পরিকল্পনা ভিন্ন কিছু। সোমবার ইসরায়েলের দৈনিক পত্রিকা ইসরায়েল হায়মের এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের 100টি কৌশলগত স্থান দখলের পরিকল্পনা করছে ইসরায়েলি বসতি স্থাপনকারী সংগঠনগুলো। প্রণীত এই পরিকল্পনার লক্ষ্য অধিকৃত পশ্চিম তীরের বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতাকে মৌলিকভাবে পরিবর্তন করা, যেখানে ইসরায়েলি বাহিনী মোতায়েনের রূপরেখা দেয়া হয়েছে, আর এতে পশ্চিম তীরের প্রধান ফিলিস্তিনি শহরও অন্তর্ভুক্ত রয়েছে বলে দাবি করা হয়। এদিকে ফিলিস্তিন মুক্তি সংস্থা PLO এই প্রস্তাবকে বিপজ্জনক পদক্ষেপ বলে অভিহিত করেছে। তাদের মতে এটি অবৈধ সেটলার গোষ্ঠীগুলোর স্বতন্ত্র উদ্যোগ নয়, বরং ডানপন্থী ইসরায়েলি সরকারগুলোর দীর্ঘদিনের নীতিরই প্রতিফলন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী অক্টোবর 2023 থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় 1173 জনের বেশি ফিলিস্তিনি নিহত ও 12,666 জন আহত হয়েছে। এছাড়া গ্রেপ্তার হয়েছে প্রায় 23,000। শারমিন স্বপ্না, একাত্তর। পাকিস্তানের লাহোরে একটি কোচিং সেন্টারে ছাদ ধসে 14 শিশু নিহত হয়েছে। আহত আরও 5 শিশু। স্থানীয় সময় মঙ্গলবার কাহনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী খাজা ইমরান নাজির বলেন, ঘটনার পর 19 শিশুকে উদ্ধার করে কাহনা হাসপাতালে নেওয়া হয়েছিল। এদের মধ্যে 14 শিশুর মৃত্যু হয়েছে, বাকি 5 জন চিকিৎসাধীন। উদ্ধারকারীরা জানান, ওই কোচিং সেন্টারে ক্লাস চলার সময় হঠাৎ ছাদ ধসে পড়ে। এ সময় সেখানে 30 জনের বেশি শিশু ছিল। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকারীদের খবর দিলে তারা উদ্ধার অভিযান শুরু করে। ছাদটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, তবে সঠিক কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। এরই মধ্যে এ ঘটনায় ভবনের মালিক সহ 2 জনকে আটক করেছে পুলিশ। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সন্ধান মিলেছে স্বর্ণ, লিথিয়াম ও প্লাটিনাম সহ বিশ্বমানের এক বিশাল খনিজ ভাণ্ডারের। দেশটির কাদুনা রাজ্যে পাওয়া এই
খনিজ ভাণ্ডারকে ইতিহাসের অন্যতম সেরা অর্জন বলে দাবি করছে দেশটির সরকার। এই আবিষ্কার নাইজেরিয়ার অর্থনৈতিক ভাগ্য পুরোপুরি বদলে দেবে আশা তাদের। অরিসুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। পেট্রোল কিংবা অকটেন নয়, বিশ্ব এখন ঝুঁকছে গ্রিন এনার্জির দিকে। ভবিষ্যতের মূল জ্বালানি হিসেবে বিশ্বজুড়ে এখন সবচেয়ে বেশি চাহিদা সাদা সোনা খ্যাত লিথিয়ামের। আর এবার আফ্রিকার দেশ নাইজেরিয়ার কাদুনা রাজ্যে সন্ধান মিলেছে সোনা, লিথিয়াম ও প্লাটিনাম সহ বিশ্বমানের এক বিশাল খনিজ ভাণ্ডারের। নাইজেরিয়ান জিওলজিক্যাল সার্ভে এজেন্সির তথ্য অনুযায়ী একটি বেসরকারি কোম্পানির দীর্ঘ অনুসন্ধানের পর এই খনির সন্ধান মেলে। স্টেরন মাইনিং কোম্পানির ওই খনি এলাকায় মোট খনিজ সম্পদের পরিমাণ প্রায় 9,48 লাখ মেট্রিক টন, যার মধ্যে খাঁটি লিথিয়ামের পরিমাণই প্রায় 33 লাখ টন। এই আবিষ্কারকে কেন্দ্র করে এরই মধ্যে পাল্টাতে শুরু করেছে নাইজেরিয়ার অর্থনীতি। খনি খাতে স্বচ্ছতা ফেরাতে 3,000-এর বেশি নিষ্ক্রিয় লাইসেন্স বাতিল করেছে প্রশাসন। কাঁচামাল বিদেশে না পাঠিয়ে স্থানীয়ভাবেই প্রক্রিয়াজাতকরণের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই নিয়মে ইতিমধ্যেই নাসারাও রাজ্যে 600 মিলিয়ন ও আবুজায়ায় $200 মিলিয়ন লিথিয়াম প্লান্ট চালুর অপেক্ষায় রয়েছে। পাশাপাশি কোগি রাজ্যে শুরু হয়েছে $1 বিলিয়ন লৌহ আকরিক প্রকল্প। দেশটির প্রেসিডেন্ট বোলা তিনুবুর অর্থনৈতিক বহুমুখীকরণ পরিকল্পনার হাত ধরে এই খনিজ খাত এখন নাইজেরিয়াকে নিয়ে যাবে বৈশ্বিক বিনিয়োগের মূল কেন্দ্রে, যা কেবল নাইজেরিয়াই নয়, পুরো আফ্রিকার জ্বালানি ও খনিজ খাতে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা দেশটির সরকারের। অরিসুল ইসলাম, ৭১। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় কাঁপছে পুরো বিশ্ব। আর এই উন্মাদনার হাওয়া লেগেছে ভিয়েতনামের হো চি মিন সিটির একটি কফি শপেও। 1,000-এরও বেশি ফুটবল জার্সি পরা খেলনা ভাল্লুক দিয়ে সাজানো হয়েছে পুরো ক্যাফেটি। শুধু তাই নয়, বিশ্বখ্যাত ফুটবলারদের বিশাল সব স্ট্যাচু বসানো হয়েছে ক্যাফের বাইরে। অভিনব এই সাজসজ্জা দেখতে এবং বড় পর্দায় খেলা উপভোগ করতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন শত শত ফুটবল প্রেমী। আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার। ভিয়েতনামের হো চি মিন সিটির এই ক্যাফেটি এখন ফুটবল ভক্তদের আড্ডার প্রধান কেন্দ্রবিন্দু। যেদিকেই চোখ যায় শুধুই ফুটবল জার্সি পরা ছোট বড় টেডি বিয়ার। কোনোটা ঝুলছে সিলিং থেকে, কোনোটা সাজানো দেয়ালে। আর ক্যাফের বাইরে দাঁড়িয়ে ফুটবলের মহারথীদের মূর্তি। এবারের 2026 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 48 দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ 104টি। সময় ব্যবধানের কারণে এশিয়ার দর্শকদের রাত জেগে খেলা দেখতে হচ্ছে, তাই ভক্তদের জন্য রয়েছে বিশেষ আয়োজনও। ভেতরে ঢুকতেই চোখে পড়ে বিশাল সব স্ক্রিন, যেখানে চলছে বিশ্বকাপের সরাসরি সম্প্রচার। আমার কাছে ক্যাফের সাজসজ্জা ভীষণ সুন্দর লেগেছে। এটা প্রচুর তরুণদের আকর্ষণ করছে, আর এখানে খেলাগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে, তাই আমি এখানে ম্যাচ দেখতে এসেছি। এই আয়োজন আর 1,000-এরও বেশি ভাল্লুকের পোশাক তৈরি করতে মালিকের সময় লেগেছে 1 মাসেরও বেশি। তবে এই খাটাখাটনির ফলও মিলেছে হাতে নাতেই। বর্তমানে দোকানে খেলনা ভাল্লুকের মোট সংখ্যা 1,000-এরও বেশি। এগুলোর জামা কাপড় তৈরি করতে আমার 1 মাসেরও বেশি সময় লেগেছে এবং ডেকোরেশন করতে লেগেছে প্রায় 1 সপ্তাহ। যখন আমি এই বিশ্বকাপ থিমে সাজানোর আইডিয়াটা মাথায় আনি, এরপর থেকে দোকানের গ্রাহক প্রায় 50-70% বৃদ্ধি পেয়েছে। বিশ্বকাপ উপলক্ষে এই ক্যাফেটি এখন খোলা থাকছে 24 ঘন্টায়। খেলা দেখার পাশাপাশি মধ্যরাতের দর্শকদের জন্য নুডলস, ফ্রাইড ফিশ বল এবং পপকর্নের মতো নানা রকম খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। যান্ত্রিক শহরের একঘেয়েমি ভুলে অভিনব এই আয়োজন ফুটবল প্রেমীদের এনে দিয়েছে ভিন্ন স্বাদের এক আড্ডার ঠিকানা। চৈতি সরওয়ার, ৭১। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযুগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।